এবছর বল্টু শিয়াল আম বাগান করেছে। তার আম বাগানে প্রচুর আমও হয়েছে। গাছে গাছে থোকায় থোকায় সেসব আম ঝুলছে, মাটিতে অনেক পাকা আম পড়ে আছে। বল্টু শিয়ালকে বলে আম বাগান থেকে যে কেউ আম নিতে পারে, কারণ চুরি করে আম নিলে সে একদম পছন্দ করে না। বলে নিলে তার কাছ থেকে যত ইচ্ছে আম নিতে পারবে। একদিন সে বাগানে আসে আর আমগুলোর দিকে তাকিয়ে দেখে আমগুলো বেশ পেকে আছে। শিয়াল সেগুলো দেখে ভীষণ খুশি হয়। আরে বাহ, এত আম ধরেছে এবার। আমগুলো তো পেকেও গেছে, কিন্তু এত আম দিয়ে কি করব আমি? ঘরের সবাই মিলে খেয়েও তো শেষ করা যাবে না, আর পাকা আম তো বেশি দিন হয়ে গেলেই পচে যাবে। কি যে করি! ঠিক তখনই গাছের ডালে বসে থাকা টুনি পাখি শিয়ালের কথাগুলো শুনে ফেলে। উপর থেকে শিয়ালকে ডাকতে থাকে আর বলতে থাকে, ও শিয়াল ভাই, আরে বলি, ও শিয়াল ভাই, এই যে উপরে তাকাও, এখানে আমি। আরে টুনি আবার কোথা থেকে ডাকছে, দেখতে পাচ্ছি না তো। আরে এই যে আমি, উপরে তাকাও না একটিবার, উপরে তাকাও। ও তুই এখানে? কি রে, আম বাগানে বসে কি আম খাচ্ছিস নাকি? আরে না গো, আমি অত বড় চোর না। আম বাগানে বসে বসে কখনোই আম চুরি করে খাবো না আমি। আম খেলে অবশ্যই তোমার কাছ থেকে বলেই খাবো। আমি তো সারা জঙ্গল ঘুরে বেড়াই, তোমার বাগানটা দেখতে বেশ ভালো লাগে, তাই তো এখানে ছুটে আসি। ও তা থাক, সমস্যা নেই। আর আম খেলেও খাবি, কিন্তু আমাকে বলে খাবি অবশ্যই। আমি কিন্তু চুরি করা একদমই পছন্দ করি না। তোকে কিন্তু আমি খুব আদর করি, জানিস তো। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। এবার তোমাকে যেটা বলি সেটা আগে শোনো। কি বলবি আবার, বল দেখি। বলছি, তুমি এত চিন্তায় পড়ে গেছো, চিন্তার কি আছে? আমগুলো যদি বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে কতগুলো টাকা পাবে, সেটা কি তুমি একবার ভেবেছো? আর তোমার আমগুলো তো ভীষণ মিষ্টি, সকলেই দেখবে তোমার কাছ থেকেই কিনে নেবে আমগুলো। আরে বাহ, বুদ্ধিটা তো মন্দ বলিসনি। শুধু শুধু আমগুলো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, বাজারে নিলে বিক্রিও হবে, আমার দুটো টাকাও আসবে। আচ্ছা যা, এই খুশিতে তোকে আমি বাগানের আম খাওয়ার অনুমতি দিচ্ছি, যত ইচ্ছে খেয়ে নে। এই জন্যই তোমাকে এত ভালোবাসি আমি। এরপর টুনির কথা শুনে শিয়াল গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নেয় আর সেগুলো একটা বড় ঝুড়িতে নিয়ে মাথায় করে বাজারে নিয়ে যায়। বাজারে নেওয়ার পরপরই শিয়ালের সবগুলো আম দেখতে দেখতে চোখের পলকেই বিক্রি হতে থাকে, আর প্রত্যেকেই তার মিষ্টি আমগুলোর প্রশংসা করছিল। বল্টু ভাই, তোমার আমগুলোর প্রশংসা শুনে তো এক ব্যাগ নিয়ে নিলাম। আমগুলো যদি মিষ্টি হয় তাহলে কাল আরো বেশি করে নিয়ে যাব। ঠিক আছে বোন, তোমার যত ইচ্ছা নিও। এরপর থেকে শিয়াল প্রায় প্রতিদিন আমগুলো পেড়ে বাজারে নিয়ে যেত। প্রায় প্রতিদিনই সেগুলো বিক্রিও হয়ে যেত। কিছুদিন যেতে না যেতেই শিয়াল অনেক টাকার মালিক হয়ে যায়। টুনি শিয়ালের এই সফলতা দেখে বেশ খুশি হয়ে যায়। সেই বনে মিসকে নামের আরো একটি শিয়াল বাস করত। মিসকে শিয়াল কোনো কাজই করত না, শুধু ঘুরে ঘুরে বেড়াতো আর অন্যের জিনিস চুরি করত। প্রচন্ড অলস ছিল সে, তাই সে কাজ করে খেতে রাজি ছিল না। দূর থেকে বল্টু শিয়ালের এই সফলতা দেখে মিসকে শিয়াল একদম মেনে নিতে পারছিল না। একদিন বল্টু শিয়াল যখন বাজারে আম বিক্রি করছিল তখন সেখানে মিসকে শিয়াল চলে আসে। আরে বল্টুদা, তোমার তো আজকাল ভালোই আম বিক্রি হচ্ছে দেখছি। হ্যাঁ ওই হচ্ছে আর কি। তা দাও দেখি 2 কেজি আম আমাকে। ঠিক আছে, দিচ্ছি। বল্টু 2 কেজি আম দিয়ে দেয় আর মিসকে আমগুলোকে নিয়ে চলে যেতে থাকে। পেছন থেকে তখনই বল্টু ডাক দেয়, কিরে, আম নিলি, আমের টাকা দিলি না যে? কি বলো, টাকা দিইনি? আমি তো সে কখনই তোমাকে টাকা দিয়েছি। কখন টাকা দিলি? এত মিথ্যা কথা বলিস কেন? কি বলো, আমি তো তোমাকে এইমাত্র টাকা দিলাম। এগুলো কি ধরনের ফাজলামি? তুমি কত টাকার মালিক, আর এই কটা টাকার জন্য আমার সাথে এমন করছো? দাঁড়াও, আমি সবাইকে ডাকছি, তারপর বলছি। নিজকে কি আসলেই তাহলে আমাকে টাকা দিয়েছে, নাকি আমাকে বোকা বানাচ্ছে? আচ্ছা যাক, 2 কেজি আমি তো নিয়ে যাক।
এখন এই আমের জন্য যদি আমার দোকানের বদনাম হয়ে যায় তাহলে আর কেউ আমার আম নিতে আসবে না। এদিকে মিসকে আম নিয়ে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, বোকা শিয়াল কোথাকার, কতগুলো আম নিয়ে আসলাম আর কিছুই করতে পারলো না। কিন্তু এইভাবে তো প্রতিদিন আম নেওয়া যাবে না, তাহলে তো ও বুঝে যাবে আর ও অনেক টাকার মালিক হয়ে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না। কি করা যায়, কি করা যায়? হঠাৎ করেই মিসকের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা দুষ্ট হাসি দেয় আর বলতে থাকে, হ্যাঁ, যেটা ভেবেছি সেটাই করব। এখন যাই, বাড়ি চলে যাই, আমগুলো মজা করে খেয়ে নেই। পরদিন সকাল হয়। বল্টু সেই আম বাগানে যায়, কিন্তু বাগানে গিয়ে তার চোখ যেন চড়ক গাছ। তার বাগানের একপাশের অনেকগুলো আম গাছ থেকে আম উধাও হয়ে গেছে। সে অবাক হয়ে ভাবে, এক রাতে এত আম কি করে উধাও হতে পারে। বল্টুর বেশ মন খারাপ হয়। বল্টুর মন খারাপ দেখে টুনি জিজ্ঞাসা করে, সে কি বল্টু দাদা, তুমি কাঁদছো কেন? আর বলিস না রে টুনি, আমার কতগুলো আম কে যেন নিয়ে গেছে। দেখ দেখ, এই পাশের গাছগুলোতে একটা আমও নেই। কি বলছো এইসব? এতগুলো আম চুরি করবে? কার এত বড় সাহস হলো শুনি? হ্যাঁ রে, আমি কি তবে মিথ্যে বলছি নাকি? না না, সেটা কি বলেছি নাকি আমি? আচ্ছা বল্টু দাদা শোনো, আমার মনে হয় কেউ ইচ্ছে করেই তোমার আমগুলো চুরি করেছে। তুমি এতদিনে বেশ ভালো টাকা কামিয়েছো। আমার মনে হয় সেটা কেউ সহ্য করতে না পেরে তোমাকে নিচে নামানোর জন্য তোমার আমগুলো চুরি করে নিচ্ছে। সেটা আমি কি করে জানবো? দাঁড়াও, আজ আমি সারা রাত পাহারা দিব। পারলে তুমিও পাহারা দিও আমার সঙ্গে। কাল ওই বেরিয়ে যাবে ওই হতচ্ছাড়া চোরকে, তখন হবে শাস্তি। সেদিন রাতে মিসকে আসে আম চুরি করতে। ততক্ষণে টুনি ঘুমিয়ে পড়েছিল, শিয়ালও ঘুমিয়ে পড়েছিল। সে গাছে উঠে হাসতে থাকে আর বলতে থাকে, বোকার দল কোথাকার, আমাকে ধরার জন্য বসে আছিস? কিন্তু আমি তো তোরা জেগে থাকলে আসবই না। তোরা দুটো ঘুমিয়েছিস বলেই আমি আবারও এসেছি আম চুরি করতে। এবার গাছের সব আম আমি নিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম অবস্থা দেখে বল্টু শিয়ালের মাথায় হাত। সে তখনও বুঝতে পারে না কে তার এত বড় সর্বনাশ করেছে। তখনই টুনি বলে ওঠে, কেঁদো না বল্টু দাদা, তুমি কেঁদো না। আমি জানি তোমার এই সর্বনাশ কে করেছে। ওই বেটা মিসকে করেছে। কি বলিস রে? মিচকে? মিচকে কেন করবে? কারণ ও তোমাকে হিংসে করে। গতকাল রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমি ঘুম থেকে জাগনা পেয়ে যাই আর আমাকে মিসকে দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যায় এখান থেকে। আর আমগুলো তো সব আগেই নিয়ে গেছে ও। তুই তাহলে আমাকে জানাসনি কেন? তখন তো রাত প্রায় শেষ আর মিসকেও পালিয়েছে। তোমাকে জাগিয়ে আর কি হবে, ভেবেছি একেবারে সকালেই সব বলবো। এমনিতেই তো তোমার মন শরীর দুটোই খারাপ হয়ে গেছে। আমি চাইনি সকাল হওয়া পর্যন্ত তুমি কান্নাকাটি করো। তাহলে সেদিন মিচকে আমাকে বোকা বানিয়েছিল? সেদিন আমার কাছ থেকে আম নিয়েছিল, তারপর আমের টাকা না দিয়ে চলে যেতে ধরে। টাকার কথা বলায় আমাকে মিথ্যাবাদী বলে আর বাজারের সবাইকে ডাকতে চায়। কি বলো? ওকে তো শাস্তি দেওয়া দরকার। ও অনেক বেড়েছে, আর দেরি করা ঠিক হবে না আমাদের। কিন্তু কিভাবে ওকে শিক্ষা দেব? চলো আমরা রাজার কাছে গিয়ে ওর নামে নালিশ করি। টুনি আর বল্টু শিয়াল বাঘ রাজার কাছে যায় আর মিসকের নামে নালিশ করে। বাঘ রাজা তখন রেগে যায় আর সেনাপতি কিংকংকে বলে মিসকে শিয়ালকে ডেকে আনার জন্য। এ কি রাজামশাই, আমাকে এভাবে টেনে আনার কারণ কি? কারণ কি তুই জানিস না বুঝি? তোকে কতবার চুরি করতে নিষেধ করেছি, তুই আবারও আম চুরি করেছিস। মহারাজ, আপনাকে কে এমন মিথ্যে কথা বলেছে? আমি কেন আম চুরি করব? এই তো সেদিনও বল্টুদার কাছ থেকে 2 কেজি আম কিনে নিলাম। আমি একা একটা শিয়াল, ও 2 কেজি আমি তো আমার কতদিন চলে যায়। এত আম দিয়ে আমি কি করব বলুন?
কিরে বল্টু, মিসকে কি সত্যি বলছে? হ্যাঁ, সত্যি বলেছে মহারাজ। তবে দেখলেন তো, এবার বুঝেছেন আমি তো সত্যি বলেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলেছো মিসকে চুরি করেছে, আবার তুমি বলছো তোমার কাছ থেকে আম কিনে নিয়েছে। আমি বুঝিয়ে বলছি মহারাজ, সেদিন আম কিনেছে ঠিকই, কিন্তু তার টাকা দেয়নি। আর বল্টুদা কিছু বলার সাহসও পায়নি। সেদিন যখন আম চুরি করে আমি নিজের চোখে সব দেখতে পেয়েছি। কিরে মিসকে, এসব কি সত্যি কথা? না না মহারাজ, ওরা সবকিছুই মিথ্যা বলছে। না মহারাজ, যা বলছি সবই সত্য, আমি কোনো মিথ্যা বলছি না। বড্ড বিপদে পড়লাম তো। আমি এখন কার কথা বিশ্বাস করি? এই যে সেনাপতি, তুমি বলো তো, কি করে এদের মাঝে মিথ্যাবাদী আর সত্যবাদী বের করা যায়? মহারাজ, মিসকে যদি আমগুলো সত্যিই চুরি করে থাকে, তাহলে তার বাড়িতে গেলেই দেখা যাবে বল্টুর কথা অনুযায়ী তার আম বাগানের 2 ভাগ আম চুরি হয়ে গেছে। আর মিসকে চুরি করলে তার বাড়িতে সব আম পাওয়া যাবে। হ্যাঁ, একদম সেটাই করুন মহারাজ। আরে বাহ, দারুণ বুদ্ধি তো আমার সেনাপতির। চলো চলো, আর দেরি না করে এখনই আমরা মিচকের বাসায় যাই। মিসকে তখন মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, আহারে, এবার তো ফেসে গেলাম মনে হচ্ছে। বাড়ি গেলে ব্যাপারটা আরো বেড়ে যাবে। এখন সত্যি কথা বলে দিলে যদিও বাঁচার আশা আছে, বাড়ি গেলে বাকিটুকুও থাকবে না। সবাইকে হয়রানির দায়ে তখন আরো অনেক বড় শাস্তি হবে। মিসকে তখন আর না পেয়ে কান্না করতে শুরু করে। আমাকে মাফ করে দিন মহারাজ, আমি বল্টু ভাইয়ের আম চুরি করেছি। দেখলেন মহারাজ, দেখলেন, আমি বলেছিলাম না, আম চোরই মিসকে বেটাই। এতক্ষণ তাহলে আমাদের হয়রানি কেন করলি? তোর এত বড় স্পর্ধা, আর তুই আম কেন চুরি করেছিস? আমি যতটুকু জানি, বল্টু তো কাউকে আম নিতে কখনোই নিষেধ করেনি। তাহলে চুরির কি দরকার ছিল? আসলে মহারাজ, বল্টুকে আমার খুব হিংসা হতো। আমরা দুজনেই এক জাতের, অথচ ও আমার চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। সেটা আমি একদমই সহ্য করতে পারিনি। তাই ওর সবকিছু কেড়ে নেওয়ার জন্য আর ওর মনোবল ভেঙে দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। এটা অনেক বড় অন্যায় করেছিস, তোকে এর উচিত শিক্ষা দিতেই হবে। তুমি আমাকে বললেই আমি তোমাকে কিছু টাকা দিতাম ব্যবসা করার জন্য। তুমি নিজেও ভালো একটা অবস্থানে যেতে পারতে, অথচ তুমি এটা কি করলে? হিংসা কখনোই সুফল বয়ে আনে না। দেখেছেন মহারাজ, বল্টুর মন কত বড়, আর ওর সাথে মিসকে কি এমন জঘন্য কাজটা করলো। এই শয়তানের তো উচিত শিক্ষাই পাওয়া উচিত। এখনই ওর লেজ কেটে দাও, আর লেজ কাটলেই ও সহ বাকি যারা এরকম করে সবাই শিক্ষা পাবে, ভয়ও পাবে। মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনোই চুরি করব না। এবারের মতো মাফ করে দিন মহারাজ। এই কথা তুই আমাকে আরো অনেকবার বলেছিস, কিন্তু এবার লেজ কাটার পরই তোর উচিত শিক্ষা হবে, এর আগে না। বল্টুদা, মহারাজকে বলো আমাকে যাতে ছেড়ে দেয়। আমি আর তোমার আম কখনোই চুরি করব না। তোমার জন্য মায়া হচ্ছে, কিন্তু আফসোস আমার কিছু করার নেই। কারণ আমার আম বাগানের আম কেউ চুরি করলে সেটা আমি সহ্য করব না। প্রয়োজনে পুরো বাগান আমি এমনিতেই দিয়ে দিব, কিন্তু চুরির অপরাধ আমি কখনোই ক্ষমা করব না। কারণ অপরাধ যে করে আর অপরাধ যে সহে, দুজনেই সমান অপরাধী। সেনাপতি তখন মিসকের লেজটা কেটে দেয় আর মিসকে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। টুনি আর বল্টুও চলে যায় নিজেদের বাড়িতে। এরপর থেকে আর কখনোই বল্টুর আম বাগান থেকে আম চুরি হয়নি। আর বল্টুর আম বাগান থেকে সবাই আগের মতো আম খেতে থাকে, আর বাকি আম বল্টু বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। झलक दिखला जा, झलक दिखला जा, एक बार जा 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 जा, एक बार जा 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 जा। আমার চালের উপর লাউ ধরেছে, লাউ লাউ তো বড় সোহাগী সোহাগী। আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। আরে রে বল্টু ভাই, চালের উপর কি করছো? নিচে নেমে এসো, তোমার সাথে জরুরি বিষয়ে কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, তুই মইটা একটু ধর, আমি এখনই নিচে নেমে আসছি। ভালো করে ধরিস, নইলে কিন্তু পড়ে যাব। হাত পা বাংলা কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না রে, কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না। এরপর বল্টু শিয়াল যেই না নামতে যায়,
অমনি মই ভেঙে মাটিতে পড়ে যায়। মাইরি, ওরে বাবারে, গেল রে গেল, আমার পাটা ভেঙে গেল। ওরে হারামজাদা বানর, তুই আমার বিয়ে করার স্বাদটা এভাবে মিটিয়ে দিলি। এখন কোন শালি আমাকে বিয়ে করবে? হারামজাদা বানর কোথাকার, দাঁড়া। ও নো, এটা কি হয়ে গেল? গুড নিউজ দিতে এসে ব্যাড নিউজটাই দেখতে হলো। বন্ধুরে, আই এম ভেরি ভেরি সরি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমাদের বনে নতুন এক পীর বাবা এসেছে। সে নাকি সব সমস্যার সমাধান দিতে পারে। চল আমরা সেখানেই যাই। এরপর বল্টু শিয়াল লাঠি বোর্ড দিয়ে বানরের সাথে পীর বাবার কাছে যেতে থাকে। ওদিকে পীর বাবা বলে, প্রেমের বাতি জ্বালাও রে টন টনা টন টন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পীর বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনি পারেন আমার বন্ধুর জীবন বাঁচাতে। একে তো আমার বন্ধুকে কোনো মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, তার উপর আর চাল থেকে পড়ে তার পাটাও ভেঙে গেল। কিছু একটা করুন পীর বাবা। সবই তো বুঝলাম, আমার দেওয়া তাবিজে আশা করি কাজ হয়ে যাবে। এই তাবিজ খুবই কার্যকর। এই তাবিজ সব সময় তোর সাথেই রাখবি। এই নে, তাবিজ নিয়ে যা। মাইরি, এবার তাহলে আমি বউ পাবো? তাবিজ বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বানর, এই তুই আবার বাড়ি যা, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসছি, বুঝলি? এই ভর দুপুর বেলায় তুইও নদীর পাড়ে কি করবি রে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, সাবধানে যাস কিন্তু। এসব বলে বানর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তাবিজ বাবার কথা মতো তাবিজটা গলায় পড়ে নে, যে কোনো সময় আমার হবু বউ চলে আসতে পারে। আরে আরে, এখানে এত বড় কলা বাগান কে দিয়েছে? বড্ড খিদেও পেয়েছে। শালা বানরের জন্য তো সকালবেলা খেতেও পারলাম না। এক কাজ করি, এই কলা বাগান থেকে কয়টা কলা খেয়ে নে। এই কথা বলে বল্টু শিয়াল বাগানে প্রবেশ করে। আর কলা গাছ থেকে সে কলা খেতে থাকে। আর বলে, আরে বাহ, এ কলা নাকি বেহেশতের দই, কি মিষ্টি রে বাবা। মাইরি, এই কলাটা খেয়ে মনে হচ্ছে আমার শরীরে অনেক ক্লান্তি চলে এলো। আরে কলাটা খেয়ে মনে হচ্ছে আমার শরীরে অনেক শক্তি চলে এলো। হায় রে হায়, এ কি, আমার পা তো দেখছি একেবারেই ভালো হয়ে গেছে। আরে কলা, তুমি কি জিনিয়াস রে বাবা, তোমাকে সেলুট দিতেই হয়। সেলুট কলা গাছ, আমার পা ভালো করে দেওয়ার জন্য। মাইরি। আর ঠিক তখনই সে কলা গাছটি কথা বলে ওঠে, তুমি আজ আমার বড় উপকার করলে। অন্তত আমি কথা বলতে পারছি। গত কয় বছর ধরে আমি এই কলা গাছে বন্দী হয়ে আছি, এক দরবেশ বাবার অভিশাপে। মাইরি, এ আমি কি শুনলাম? কলা গাছ আবার কথাও বলতে পারে? হায় রে, কলা খেয়ে বুঝি আমি এবার মরে গেছি। আমাকে ছেড়ে দাও গো কলা গাছ, তোমার কথা শুনে ভয়ে আমার হিসু পেয়ে গেছে। আমাকে তুমি ভয় পেও না, আসলে আমি তোমারই মতো একজন সাধারণ মেয়ে। আমি আবারও আগের রূপ ফিরে পেতে পারি যদি তুমি আমাকে একটু সাহায্য করো। তার মানে তুমি আমার কোনো ক্ষতি করবে না? আচ্ছা ঠিক আছে, বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি? এখান থেকে কিছু দূর গেলে একটা বড় নীল নদী দেখতে পাবে। সেই নদীর পাশে একটা গোলাপ গাছ আছে। সে গাছে আছে একটি নীল গোলাপ। ওই নীল গোলাপটি এনে আমার কাছে ছুঁয়ে দিলে আমি আগের রূপ ফিরে পাবো আবার। তবে আমি শুনেছি সেখানে অনেক হিংস্র পশু থাকে। এই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না,
আমি ওই নীল গোলাপ নিয়ে আসবো, তোমার জীবন আমি ফিরিয়ে দিয়েই ছাড়বো। এই কথা বলে বল্টু শিয়াল নীল নদীর কাছে যেতে থাকে। হঠাৎ বল্টু শিয়াল দেখতে পায় তার দিকে একটু ভয়ঙ্কর সাপ এগিয়ে আসছে। তা দেখে বল্টু বলে, মাইরি, এই তো দেখছি সাপ। ওরে সাপশালী, আমার দিকে না এসে তুই তো নাকশালার কাছে যা। এসব বলে বল্টু শিয়াল একটা লাঠি দিয়ে সাপটিকে তাড়িয়ে দেয়। আর সে ওই নীল গোলাপের গাছের কাছে যায়। আর নীল গোলাপটি ছিঁড়ে সেখান থেকে চলে আসে। এই যে কলা সুন্দরী, এই যে তোমার নীল গোলাপ আমি নিয়ে এসেছি। এই গোলাপ ফুল দিতে পারি এক শর্তে, তোমার আসল রূপ ফিরে এলে আমি তোমাকে বউ করতে চাই। তুমি কি আমার শর্তে রাজি আছো? তুমি আমার জীবন বাঁচাবে, আর আমি কিনা তোমার সাথে রাজি হব না? তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার বউ হতে চাই। তাহলে তো হয়ে গেল, আমার কলা বাগানের বউ চাস। কলা গাছের সাথে আমার বউ ফ্রি। এরপর বল্টু শিয়াল নীল গোলাপটি সেই গাছটিতে ছুঁয়ে দেয়, আর সাথে সাথে এক সুন্দরী শিয়ালিনী হাজির হয়। মাইরি, এ তো দেখছো অপ্সরা সুন্দরী, চপ্পে আমার স্বপ্নের থেকেও অনেক সুন্দরী। মাইরি 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 মাইরি, তাহলে কলা বাগানের সুন্দরী বউ, চলো এবার আমরা চুটিয়ে সংসার করি। ওগো, তুমিও দেখতে অনেক হ্যান্ডসাম। আমি যে তোমাকে পেয়ে অনেক খুশি। চলো এবার আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে চলো। এরপর তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।